হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। ভয়েস অফ রহিম চ্যানেলের পক্ষ থেকে আমি সুস্মিতা। ভয়েস অফ রহিম চ্যানেলে সমস্ত রকমের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশেই থাকুন। থ্যাংক ইউ। তুমি ঠিক আছো? ব্যান্ডেজ করছো কখন? কিভাবে কি হলো? কই ছিলা? কিভাবে আসলা? কে নিয়ে আসলো? আমি আসলে শোন, আজকে ঘুরতে গেছিলাম না যে জায়গাতে, কালকেও যাব। আবির ফোনে কথা বলতে বলতে ভিতরে ঢুকলো। রেহেনা বেগম ভেবেছিল আবির হয়তো আহাতকে নিয়ে আসছে, কিন্তু আবির তো ঘুরতে গিয়েছিল। রেহেনা বেগম বলে, অর্ণব কোথায়? সে তোমাকে নিয়ে আসছে তাই না? ভেবেছিলাম আবির আনছে, কিন্তু সে তো ঘুরতে গিয়েছিল। আসলে তুমি বলতা সে কুলাঙ্গার, খারাপ। আজকে বুঝলাম তুমি কেন বলতা। বাবা বিপদে আর সে ঘুরতে গিয়েছিল। রেহানা থামো তো, পরে সব বলো, আগে ভিতরে আসতে দাও। রেহেনা আর কিছু বলে না। আহাত সাহেব ওয়াশরুমে যায়। এমন সময় অর্ণব ভিতরে ঢোকে। তাকে পেয়েও রেহেনা বেগম কান্নায় ভেঙে পড়ে। অর্ণব বলে, খালামণি, আমাকে মাফ করে দাও। আমি মনে হয় খালুকে দেখিয়ে রাখতে পারিনি, হয়তো তিনি আর বেঁচে নেই। আমাকে মাফ। কে বলেছে বেঁচে নেই? আমি তো আছি। আহাত সাহেব বের হয়ে কথাটা বলল। ওনাকে দেখে অর্ণব অবাক হয়। তিনিও ঠিকমতো বাসায় ফিরেছে। তাহলে কে এসেছিল? কে তাদেরকে বাসায় হাসপাতালে নিয়ে আসলো? আবির, আর একদিন পর বিয়ে। আমি কিন্তু সব ব্যাকপ্যাক গুছিয়ে রেখেছি। তুই যদি পালিয়ে নিয়ে না যাস আমাকে, তাহলে আমি কিন্তু সুইসাইড করব বলে দিলাম। আবির প্রান্তির থেকে কথাটা শুনে চুপ হয়ে গেল। কারণ আবির এখন এমন এক জায়গাতে এসে পড়েছে, না পারছে প্রান্তিকে বারণ করতে, না পারছে কাউকে কিছু বলতে। কারণ আবির যদি প্রান্তিকে বারণ করে তাহলে বিষয়টা অনেক খারাপ হবে। প্রান্তি সুইসাইড অবধি করতে পারে। প্রান্তি অনেক ইমোশনাল আবিরের প্রতি, এই জন্য আবির তাকে কিছু বলতে পারছে না। আবার আবির যে কাউকে বলবে প্রান্তি এই বিয়ে করবে না, কিন্তু তখন যদি সবাই কারণ জানতে চায়, আর আবির তো কারণ হিসেবে কখনো বলতেই পারবে না যে প্রান্তি তাকে ভালোবাসে। যদি সবাই আবার মেনে নেয়, কিন্তু মেনে নিলেই তো হবে না। আবির তো চায় না কেউ এসব মেনে নিই। তার দুটো কারণ আছে, আর সেটা হলো আবির প্রান্তিকে ভালোবাসে না, এবং প্রান্তি তার উপরে অকারণেই দোষ চাপিয়ে বাড়ি ছাড়া করেছিল। আরেকটা হলো নিধি। নিধিকে আবির কোনোভাবেই দূরে সরাতে পারবে না। কিন্তু কেন? আবির এটার আনসার নিজেই জানে না। তবুও নিধিকে ছাড়া আবির প্রান্তিকে কখনো চাইতে পারবে না। এজন্য প্রান্তির পাগলামিগুলো আবির চুপচাপ শুনে যাচ্ছে। কি হলো আবির, কথা বলিস না কেন? আমাকে নিয়ে বিয়ের রাতে পালাবি তো? আমি সব কিছু নিয়ে রেডি। আচ্ছা, রেডি থাকিস। তবে হ্যাঁ, পালিয়ে ঢাকাতে আমাদের মামার বাড়ি যেয়ে থাকবি। আমি যা বলবো সেসব শুনবি, কোনো পাগলামি করবি না। ঠিক আছে, তুই যা বলবি সব শুনবো, বাট আমাকে ওই ছেলেকে বিয়ে করতে বলবি না। আবিরের সামনে থেকে চলে যায় প্রান্তি। আবির প্রান্তির দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে নিধির কথা। নিধির বাড়িতে আবির যখন গিয়েছিল, নিধি তখন ছোট ছিল। আবির যখন অনার্সে ভর্তি হয় তখন নিধি হাই স্কুলে পড়ে। আবিরের আশেপাশে সব সময় লেগে থেকেছে নিধি। নিধি আবির ছাড়া কিছুই বুঝতো না। এখন সেই নিধি আবিরের থেকে দূরে থাকে। আবির নিধিকে দেখতে পায়। নিধির কাছে যায় আবির। নিধি আবিরকে দেখে চলে যেতে থাকে। নিধি, এই নিধি শোন। নিধি দাঁড়ায়। আবির সামনে আসে নিধি। নিধির হাত ধরে। নিধি কিছু বলে না, আবিরের দিকেও তাকালো না। নিধি চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। আবির আশেপাশে তাকায়, কেউ দেখছে কিনা। না, কেউ দেখছে না। আবির নিধির গালে হাত রাখে। নিধি, কি হয়েছে তোর? আমাকে তুই এড়িয়ে চলছিস কেন? আমার সাথে কথা বলছিস না কেন? এমনিতে বিয়ে বাড়িতে আসছি, শপিং করলাম, বিজি ছিলাম। তুমিও তো বিজি ছিলে। আমি বিজি ছিলাম কখন? তোর সামনেই তো অনেকবার ঘুরলাম। বিজি কখন ছিলে তুমি জানো? তোমার আবার ব্যস্ততার অভাব আছে নাকি? কত মানুষ তো আছে তোমাকে ব্যস্ত রাখার। কিন্তু নিধি, আমি তোর সাথে থাকতে চাই। নিধি, থাকো। অর্ণব ডাকছে, শুনে আসি। ওই অর্ণব ডাকছে মানে? ও বয়সে তোর বড়, তুই নাম ধরে ডাকলি কেন? আচ্ছা, তাছাড়া ও ডাকতেই তুই আমাকে রেখে যাচ্ছিস?
কেউ তো কারোর জন্য অপেক্ষা করে না, আর তাছাড়া আমরা বন্ধু, দুজনে শপিং করতে গিয়ে বন্ধুত্ব করে ফেলেছি। তুমি জেনে খুশি হবা যে অর্ণব আমার জন্য অনেকগুলো শাড়ি চুজ করে দিয়েছিল। মনে আছে তোমার সাথে যতবার শপিংয়ে যেতাম তোমাকে বলতাম এটা কেমন দেখো তো, বলতাম পছন্দ করে দাও না, তুমি কি বলতে মনে আছে? বলতা তোর যেটা ভালো লাগে নে। আমার তো সবই ভালো লাগতো, কিন্তু তোমাকে কেন বলতাম যে পছন্দ করে দিতে বোঝো না তুমি কখনই। যা থাকো তুমি একা। নিধি আবিরের কাছ থেকে চলে যায়। আবির বোকার মতো তাকিয়ে থাকে নিধির দিকে। কি করবে সে বুঝতে পারছে না। নিধি তাকে ইগনোর করছে। নিধির এমন ইগনোর সহ্য করতে পারছে না আবির, কিন্তু আবির বুঝতেও পারছে না নিধি কেন তাকে ইগনোর করছে। আর বড় কথা, নিধির ইগনোরে আবিরের কি আসে যায়। আবির নিধির চলে যাওয়া দেখতে থাকে। নিধি অর্ণবের কাছে গিয়ে নিধি অর্ণবের চুলগুলো টেনে দেয়। অর্ণব নিধির হাত ধরে সেখান থেকে চলে গেল। আবির অপলক তাকিয়ে থাকে সেদিকে। আবির কি করবে কিছুই বুঝতে পারছে না। যতবার নিধিকে বোঝাতে এসেছে প্রান্তি আর ওর মধ্যে কিছুই নেই, ততবারই নিধি না শুনে চলে গিয়েছে। আবিরও বোঝাতে পারেনি। সব মিলিয়ে আবির আর নিধির দূরত্ব যেন বেড়েই চলেছে। আবির মন খারাপ করে সেখান থেকে চলে আসে। বাড়িতে বিয়ের প্যান্ডেল করা হচ্ছে। আবিরের মন খারাপ অনেক। আহাদ সাহেব উঠোনে বসা, সেখানে বাড়ির সবাই এসেছে। আবির যখন চলে যাবে তখনই বাড়ির গেটে কতগুলো গাড়ি এসে থামল। গাড়ির হর্ন শুনে বাড়ির ভিতরে থাকা আহাদ সাহেবেরা উঠে দাঁড়ালো। গেট দিয়ে এমপি মাজেদ ভিতরে আসে। মাজেদকে দেখে আহাদ সাহেব ঘাবড়ে যায়। মাজেদ সোজা ওদের সামনে আসলো। বাড়ির ভিতর থেকে এতক্ষণে সবাই বাহিরে চলে এসেছে। আবির তাকায় নিধি আর অর্ণব আছে। দুজন দুজনার হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আবির সেদিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। প্রান্তে এসে আবিরের পাশে দাঁড়ালো। আবির খেয়ালই করছে না। আবির এগিয়ে আসে কিছুটা এমপির দিকে। আহাদ সাহেব, দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার ভাগ্নে এখনও বাসায় ফিরিনি। সে আপনাকে তুলে নিয়ে গিয়েছিল টাকার জন্য। আমি আপনার কাছে এখনও 10 কোটি টাকা পাই। সেই টাকাগুলো তো দেননি, বরং আমার ভাগ্নেকে গুম করে ফেলেছেন। সে কোথায়, আর টাকাগুলোও কোথায় বলেন? কিসের টাকা? আপনি আমার কাছ থেকে যেসব জমি জোর করে দখল করেছেন সেসব জমি বিক্রি করলে তো 20 কোটি টাকা হয়ে যাবে। আপনি আবার টাকা চাচ্ছেন কেন? বাপরে, 1 মিনিট আগে তো আপনি এত জোর গলাতে কথা বলেননি আমার সাথে। আজকে হঠাৎ জোর বাড়ছে কেন? কাহিনী কি? নিয়াজ সাহেব এগিয়ে আসে আহাদের কাছে। ফিসফিস করে বলে, কি হয়েছে তোর? এতদিন মাজেদ আসলে নরম গলাতে কথা বলতি, আজকে হঠাৎ করে প্রতিবাদী হয়ে কথা বলছিস, ঘটনা কি? আহাদ সাহেব কিছু বলে না। আবিরের দিকে এক পলক তাকায়, কারণ আহাদ জানে আবির আছে ওর পাশে। এখন যে কাউকে তিনি জোর গলাতে কথা বলতে পারে। মাজেদ বলে, যাই হোক, কথাগুলো শুনে ভালো লাগলেও টাকা আমার চাই, সাথে আমার ভাগ্নে হদিসও যেন পাই। টাকাটা বিয়ের দিন রেডি করবেন, না হলে হারুন ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন তো। ছেলে কিন্তু ভালো না, বোঝেন তো আমি কি করতে পারি। আচ্ছা, চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। গুড, এইটাই তো চাই আমি। না, আপনি চাইলেই হবে না। আমি কোনো টাকা দেব না। আমার জমির অর্ধেকটা আমাকে ফেরত দিন। হিসেব করলে আমি আপনার কাছে 10 কোটির মতো টাকা পাবো। ভালোই গলার জোর বাড়ছে দেখছি। আমি কিন্তু মামলা করতে পারি যদি আপনি আইন হিসেবে আসেন। রাখেন আপনার মামলা, আপনি কিছুই করতে পারবেন না। আপনার টাকা ফেরত ঠিকই দিব, তবে আমার জমি আমাকে ফেরত দিবেন। কথা বলে কিন্তু আমার ভালো লাগছে না আহাদ সাহেব। আমি কি কি করতে পারি সেটা আপনি ভালো করেই জানেন। আমি কিন্তু আপনাকে উঠিয়ে নিয়ে যেতে পারি। আর যান, কত হুমকি ধামকি যে আমি পেলাম, জান তো এই সামনে থেকে। মাজেদ এবার রেগে যায়। আহাদের পাঞ্জাবির কলার টেনে ধরে। আহাদকে বলে, সময় মতো আপনার হলার আওয়াজ আমি কোথায় যে ভরে দেব সেটা আপনি জানেনও না। টাকা আমার কালকেই চাই, না হলে কিন্তু আজ রাতে আপনাকে কিছু হতে যাচ্ছে। মাজেদ কথাগুলো বলে চলে যায়। আহাদ সাহেবকে সবাই ঘিরে ধরে। ফাহাদ বলে, বাবা, তুমি এমপির সাথে এত কথা বললা কেন? সে যদি তোমার বাড়ি দখল করে, কিংবা জানো না সে মানুষটা কত খারাপ? আরে না, অনেক সহ্য করেছি, এসব আর ভালো লাগে না। আমাকে আমার মতো বুঝতে দে। আহাদ কথা বলে চলে যায়। আবির মুচকি হাসছে, তবে হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। অর্ণব আর নিধির দিকে চোখ চলে যায় আবিরের। নিধির চুলে অর্ণব ফুল গুজে দিতে থাকে। আবির নিধির দিকে এগিয়ে যেতে থাকে। দুজনে বেশ হেসে হেসে গল্প করছে। আবিরের এসব ভালো লাগছে না। নিধির সাথে সব কিছু নিয়ে কথা বলতেই হবে আবিরের। আবির যখনই নিধির খুব কাছে চলে আসে
ঠিক তখনই বাতাসের গতির মতো করে কে যেন ওর সামনে পথ আটকে দাঁড়ায়। আবির তাকিয়ে দেখে প্রান্তি দাঁড়িয়ে আছে। আবির পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই প্রান্তি আবারও সামনে এসে দাঁড়ায়। আবিরদের দিকে নিধি তাকালো। আবিরও নিধির দিকে তাকিয়ে আছে। প্রান্তি বলে, আবির এদিকে চল তো, তোর সাথে আমার দরকার আছে। এখন না, পরে। সামনে থেকে এখন যা। না, এখনই যেতে হবে, এখনই চল। তুই সবসময় আসার সময় পাস না আমার সামনে। আমার যখনই কোনো না কোনো কাজ থাকবে তখনই তোর কল। সামনে আসা থাকতে হবে। সামনে থেকে এখন যা। আবিরের কথা শুনে প্রান্তি আবিরের হাত ধরে টেনে আনে সেখান থেকে। আবির পিছনে ঘুরে নিধিকে দেখতে থাকে। নিধি আবিরের দিকে তাকাচ্ছে না। আবির প্রান্তির থেকে হাত ছাড়িয়ে নেয়। প্রান্তি বলে, আবির তোর সাথে আমার দরকারি কথা আছে। আমার দিকে তাকিয়ে কথা বল। ও হ্যাঁ। ওই দিকে তাকাস কেন? আবির নিধির দিকে তাকিয়ে আছে। নিধি আর অর্ণব দুজনে বেশ হেসে হেসে গল্প করছে। আর নিধিও দেখে প্রান্তি আর আবির দূরে দাঁড়িয়ে কথা বলছে। আবির প্রান্তিকে বলে, কি হয়েছে বল, এভাবে ওখান থেকে নিয়ে আসলি কেন? দেখ আবির, ওই ছেলেটা ফোন করেছিল আমাকে আজকে দেখা করতে বলেছে। কি করব বুঝতে পারছি না। শুনেছি ওর বন্ধুরাও থাকবে সেখানে। আমাকে বলেছে একা যেতে সন্ধ্যায়। কল করে বলেছে ছোট ছোট ড্রেস পরে যেতে। আমি কি করব এখন? ভয় করছে। সাজিদ অনেক খারাপ, আমি জানি। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি যদি না যাই সেখানে, আমাকে তাহলে বাবা অনেক মারবে। জানিস না, আমি যখন বলেছি সাদিদকে বিয়ে করব না, তখন আমাকে সবার আড়ালে নিয়ে অনেক মেরেছিল। আবির প্লিজ কিছু একটা কর। তোকে ফোন করে আর কি কি বলেছে সে? বলেছে অনেক কিছু। রেকর্ড করিসনি? হ্যাঁ, সব কিছুই রেকর্ড করা আছে। তবে বলেছে আমাকে তার সাথে একটা হোটেলে দেখা করতে। বুঝতেই পারছিস ওর মতলবটা কেমন। আমি কি করব এখন বল? কি করবি আবার? দেখা করতে যাবি? আমি যাব না, তবে তুই আমার সাথে গেলে আমি যাব। তুই যাবি তো আমার সাথে? আচ্ছা, যাব। থ্যাঙ্কস। প্রান্তি তখনই আবিরকে জড়িয়ে ধরে। আর সেটা নিধি দেখতে পায়। নিধি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির দ্রুত প্রান্তিকে ছেড়ে সেখান থেকে চলে আসে। আবির টের পায় নিধি এসব দেখেছে। যতটুকু আশা ছিল আবিরের, সেটাও যেন নষ্ট হয়ে গেল। আবির কি করবে বুঝতে পারছে না। আবির বাইরে চলে আসার জন্য পা বাড়ায়। তখনই আহাদ সাহেব আবিরকে ডাক দেয়। সবাইকে অবাক করে দিয়ে আহাদ সাহেব আবিরের কাছে আসে। আবির স্থির হয়ে দাঁড়ায়। আহাদ সাহেব আবিরের কাছে এসে বলে, আবির কোথায় যাচ্ছ? এই তো নেহালের সাথে দেখা করতে। ও, আমাকে নিয়ে চলো, একসাথে যাব। বাইক আনবো নাকি? আপনি যাবেন? ওই কে আসিস, নতুন বাইকটা দিয়ে যা তো। আহাদ সাহেবের চিৎকার শুনে একটা ছেলে নতুন দামি বাইক এনে সামনে দাঁড়ালো। আবির একবার বাইকের দিকে তাকায়, আরেকবার আহাদ সাহেবের দিকে তাকায়। আহাদ সাহেব বলে, তুমি ড্রাইভ করো, আমি বসি পিছনে। আচ্ছা। আবির বাধ্য ছেলের মতো কথা শুনতে থাকে। আহাদ সাহেব বাইকের চাবিটা আবিরের হাতে দেয়। আবির বাইকে চেপে বসে। আহাদ সাহেবও পিছনে উঠল। নেহাল দৌড়ে আসে। আবির আর আহাদের এভাবে বাইকে বসে থাকতে দেখে অবাক হয়, কারণ ওরা জন্মের পর থেকে কখনো আহাদ সাহেব তার ছোট ছেলেকে আদর করতে দেখেনি। নেহাল কাছে আসতে আহাদ বলে, কিরে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? উঠে আয়, পিছনে বস। চল, আজকে পুরো এলাকা ঘুরবো। সত্যি আঙ্কেল? হ্যাঁ, আর কালকে বিয়েতে কিন্তু সবাই আসবি। নেহাল উঠে বসে। বাইক স্টার্ট করতে দেখে শিফাত আর শ্রেয়া একসাথে সাইকেলে করে ফিরছে। আবিরদের দেখে ওরা দুজন মাথা নিচু করে নিল। আবির বাইক স্টার্ট দেয়। তিনজন যাচ্ছে বাইকে করে। হঠাৎ দুটো গাড়ি এসে থামে ওদের সামনে। বাইক রাখতেই আরও কতগুলো গাড়ি ওদের পিছন থেকে ঘিরে ধরে। সামনের গাড়িগুলো থেকে এমপি মাজেদ, উপজেলা ম্যাজিস্ট্রেট, থানার ওসি, মেয়র এক এক করে নামতে শুরু করে। নেহাল আর আহাদ ঘাবড়ে যায়, কারণ এতগুলো মানুষ কখনো আহাদের সামনে আসবে ভাবেনি। মাজেদ বলে, কিরে আহাদ, ঘাবড়ে গেছিস? তোর বাড়িতে গিয়েছিলাম, বেশ পাওয়ার দেখিয়েছিলিস। এই নে পেপার, তোর অর্ধেক জমি এখানে লিখে দিবি আমার নামে। দেখি এবার তোর কথার জোর কতটুকু। মানে কি, এটা কি নিজের ইচ্ছা মতো বিষয় নাকি? শোন, তোকে অনেক বুঝিয়েছি, তুই শুনিসনি। 20 কোটি টাকা তোর কাছে পাবো। তুই নিজের মতো করে সেটা সময় বাড়িয়েছিস। চেয়েছি দিসনি, এখন টাকা দিবি, নয়তো জমিগুলো লিখে দিবি আমার নামে। 20 কোটি? শালা, তুই তো আসলেই হারামি। ম্যাজিস্ট্রেট সাহেব, তাহলে টাকা হারানো মামলায় কেস দিয়ে ওটাকে তুলে নিয়ে যান। আমি আর কি বলবো। অফিসার আহাদ সাহেবকে টাকা জালিয়াতি মামলায় আটক করেন। 1 মিনিট শুভম সাহেব। কি ব্যাপার, আপনি আমার নাম জানেন কি করে?
এমনি এমনি জেনেছি আপনারা কেন এসেছেন, আমার বাবাকে তুলে নিয়ে যেতে। তা মেয়র সৈয়দ সাহেব, আপনারা সবাই কত টাকা করে পেয়েছেন বলুন তো? আবিরের কথা শুনে সেখানে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকায়। আহাদ অবাক হয়, কারণ আবির তো এখানে ছিলই না, তাহলে এদের নাম জানলো কি করে? আবির বলে, এমপি মাজেদ মিয়ার তো 50 থেকে 60 কোটি টাকা সম্পত্তি। এত টাকা তিনি কিভাবে পেল? মানুষের থেকে এভাবে জোর করে নিয়ে নিশ্চয়। আগে তাকে ধরুন। ওই তুই আহাদের ছোট ছেলে না? তুই চিনিস আমাকে? বেশি কথা বলে তোরে এখানে মেরে হাড় মাংস টুকরো টুকরো করে দেবো। আরে রিল্যাক্স স্যার, এত উত্তেজিত হলে চলে? ট্যাক্স তো প্রতি মাসেই দেন, তবে সেটা 10 কোটি টাকার হিসেবে। কিন্তু এখনও আপনার বাসাতে আসতে বাকি মিস্টার মাজেদ মিয়া, আর আপনার সাথে যারা আসছে তাদের কিন্তু অনেক খারাপ অবস্থা হতেও পারে। ওই তুই কে রে? সব কিছু বলে দিচ্ছিস। তোকে না কোথাও গুম করে দেবো সেটা তুই নিজেও জানিস না। তোর পরিবারের লোকেরা তোকে খুঁজতে খুঁজতে মরেও যেতে পারে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, দেখি কি আমাকে আর আমার বাবাকে এখান থেকে নিয়ে যায়। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এর পরিণতি যে কতটা খারাপ হবে সেটা তুই জানিস না। আচ্ছা। আবির হাসতে থাকে। নেহাল আহাদের কাছে আসে, কানের কাছে ফিসফিস করে বলে, আপনি জানি আবির কতটা ভয়ঙ্কর, কিন্তু এনারা তো সব পাওয়ারফুল লোক। আঙ্কেল, আপনার বড় পর্যায়ে কোনো পরিচিত লোক নেই, তাকে ফোন করুন, আমাদের এখান থেকে নিয়ে যেতে বলুন। আবির তো 2-3 জনকে মারলেও এটা কিন্তু সাধারণ বিষয় না। আঙ্কেল, কিছু একটা করুন। আমার পরিচিত তেমন কেউ নেই, যারা আছে তারা তো বিজনেসম্যান, ওরা কখনো এসবে জড়াবে না। কিন্তু বাকিটা আবির কি করে দেখি। আবির ফোন চাপতে থাকে। মাজেদকে ম্যাজিস্ট্রেট শুভম কিছু বলতে যাচ্ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। ম্যাজিস্ট্রেট স্ক্রিনে তাকিয়ে দেখে খালিদ সাহেবের নাম্বার। তিনি জলদি রিসিভ করে। স্যার, আপনি এই সময় ফোন করলেন যে, কিছু হয়েছে? তুমি মাজেদের সাথে কি করেছো? তোমাকে সেখানে কেন পাঠানো হয়েছে তুমি জানো? চুপচাপ সেখান থেকে চলে আসো। তোমাকে আবির যা বলবে সেটা করো, এর বেশি তোমার কোনো কাজ নেই। মেয়র যেন সেখানে না থাকে। আর আমি তোমাদের ওয়ার্নিং দিলাম, নিজেদের চাকরি নয় বরং প্রাণ বাঁচাতে আবিরের সামনে থেকে চলে আসো। কিন্তু স্যার, আবির। কল কেটে দেয় ম্যাজিস্ট্রেট। মাজেদ এগিয়ে আসতে থাকে আবিরের দিকে। ম্যাজিস্ট্রেট মাজেদের হাত টেনে ধরে, মাজেদকে থামিয়ে দিয়ে বলে, আবিরকে? এই 3 জনের ভিতরে আবিরকে? ওই যে সামনে দাঁড়ানো। স্যার, আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। মাজেদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা চলে যাচ্ছি। প্লিজ স্যার, আশা করি এই বিষয়ে আর কোনো কথা হবে না, আর কখনো আসবো না। চলেন আপনারা। কি হলো এটা? আরে আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? মাজেদের কথা কেউ শোনে না, সবাই চলে যায় সেখান থেকে। মাজেদ অবাক হয়ে সবাই চলে যাওয়া দেখতে থাকে। কিছু সময়ের মধ্যে তার লোক ছাড়া সবাই চলে যায় সেখান থেকে। আবির মাজেদের কাছে আসে, মাজেদের কানের কাছে মুখ এনে কি যেন বলে। আহাদ আর নেহাল সেটা দেখতে থাকে, কিন্তু আবির কি বললো তা বুঝতে পারে না ওরা। মাজেদ ঠিকই শুনেছে, আর আবিরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে বাইকের কাছে আসলো, বাইকে উঠে বসে মাজেদকে বলে, 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমার বাবার জমির সব পেপার যেন বাড়িতে চলে আসে, না হলে আপনি তো বুঝতেই পারছেন কি হতে পারে। আবির তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আহাদ বুঝে যায় আবির সাধারণ কেউ না, কিন্তু আবির কে আহাদের তো জানতেই হবে। সাইকো গ্যাং পুরো এলাকা তল্লাশি করেও ওর পিকআপ ভর্তি মালের কোনো হদিশ পেল না। কে বা কারা ওর পিছু নিয়েছিল সেটা বুঝতেও পারে না। সাইকো গ্যাং মাস্ক পরে ওর সব কর্মচারীদের সামনে এসে দাঁড়ায়, সবাইকে প্রশ্ন করলো, গত 7 দিনের ভিতরে তোরা কি কারোর সাথে ঝামেলা করেছিলি? সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝামেলা হওয়ার তো কোনো কথা নেই, কারণ তারা চুপচাপ কাজ করে মাল নিয়ে পিকআপ ভ্যানে চলে আসে। তাহলে সমস্যা বা ঝামেলা হওয়ার কিছুই নেই। সবাইকে ভালো মতো জিজ্ঞাসা করেও সাইকো গ্যাং কিছু বের করতে পারে না। সে লাস্টবার বলল, কারোর সাথে কি কোনো সাধারণ ঝামেলাও হয়নি? তখনই পিকআপের একজন হেল্পার এগিয়ে আসে। সে বলে, স্যার, 3-4 দিন আগে আমরা যখন গাড়ি নিয়ে ফিরছিলাম তখন একটা চায়ের দোকানের সামনে ঝামেলা হয়। মানে আমাদের গাড়িটা একটা বাইকে যেয়ে ধাক্কা দেয়। তখনই বাইকের ছেলে এসে আমাদের সাথে ঝামেলা করে। বাইকে ধাক্কা দেওয়ার আগেই জোরে ব্রেক করি পিকআপে। তারপর সেখানে অনেক কথা কাটাকাটি হয়। শেষে বলি আমরা সাইকো গ্যাংয়ের লোক, তখন ওরা সরে যায়। তারপর তো জানি না, কিন্তু যখন আমরা মাল নামাতে গিয়েছি দেখি একটা বক্স কম আছে। হতে পারে সেদিন ব্রেকের কারণে ভ্যান থেকে একটা বক্স পড়ে গিয়েছিল। এত বড় একটা ঘটনা আমাকে বলিসনি কেন?
সাইকো গ্যাং কথা বলেই হেল্পারের পায়ে জোরে একটা রড দিয়ে বাড়ি দেয়। ঘটনা কোথায় হয়েছিল সেসব ইনফরমেশন নিয়ে সেই এলাকার সব ছেলেদের ছবি তুলে আনতে পাঠিয়ে দেয় কয়েকজনকে। আবির বিকালে বাড়িতে এসেছে। সারাদিন ওরা তিনজন ঘুরেছে, লাঞ্চ করেছে বাইরে। বিকালে এসে প্রথমেই চোখ যায় নিধির দিকে। নিধি আজকে হঠাৎ শাড়ি পরলো কেন? নিধিকে আজ বেশ সুন্দর লাগছে, নেভি ব্লু রঙের শাড়ি পরেছে। আবির মনে মনে বলে, আজকে নিধিকে সবকিছু বুঝিয়ে বলবো। আমি হয়তো নিধিকে ভালোবাসি, না হলে নিধিকে হারানোর ভয় কেন আমার মধ্যে ঘুরবে সবসময়? তবে কি আমি নিধিকে আজকে প্রপোজ করব? আচ্ছা, তাহলে আজকেই প্রপোজ করে ফেলি। আবির একটা ফুল গাছের নিচে আসলো। কতগুলো কামিনী ফুলের ডাল ভেঙে একটা তোড়া বানালো সে। আবির ঝোপের থেকে বের হতে দেখে অর্ণব কতগুলো গোলাপ হাতে নিয়ে নিধির কাছে এসে দাঁড়িয়েছে। অর্ণবের গায়ে নিধির শাড়ির রঙের শাড়ি। আবির গাছের পাশেই দাঁড়ালো। দুজনের ম্যাচিং ড্রেস আপ দেখতে থাকে আবির। অর্ণব এসে নিধির সামনে হাঁটু ভেঙে বসলো। তারপর নিধির দিকে লাল তাজা গোলাপ ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে অর্ণব বলল, নিধি। পর্বত থেকে নেমে এসে দাঁড়ালে। পর্বতের পাশে মেঘ লেগে সারা গায়ে পোশাকে, কানেতে বেগুনি ফুল আর কিছু নীল রঙের প্রেক্ষাপটে চিঠি আছে হিমালয় আকাশ। এইসব তোমার পাশে বড় দৈনন্দিন, বড় সহজাত মনে হলো, যেমন শীতের দিনে সবজির বাজারে দোল খেলা ঝুড়িতে ঝুড়িতে। বার্লের পাশে লাল কোয়ার্টার সেগুন গাছের নিচে রক্ত ওয়াইন যেমন স্বাভাবিক তোমার অগোছালো দৃষ্টে, অথচ নিঃস্বর্গ শুধু তাকিয়ে আছে তোমার দিকেই। রোদ নামছে স্বর্গ থেকে বিদর্ভ উচ্চয়নের দীর্ঘ সকাল পেরিয়ে। সাদা পারিজাত হতো না মনে হয়। তোমাকে দেখার পর মনে হলো এরপর থেকে ফুটবে। মনে হওয়াও নয়, নয় অবভাস, নিশ্চিত প্রত্যয় জানি ফুটে থাকবে পর্বতে পর্বতে। মানুষের থেকে দূরে কুৎসিত দেখা মিলবে অনেক আরোহণে। এসব না শুনেও তুমি হাসছ। স্কার্ফটা ধুলছে, আমার হলো না ফেরা। আপাতত এক বুক নীলে ও সবুজে সাঁতার কাটছে চন্দ্রের রূপালী রাজহাঁস। আমার মনে তোমার প্রতি ভালোবাসার বিশ্ব ইতিহাস। অর্ণব থামল। অর্ণব নিধিকে প্রপোজ করেছে। নিধি অবাক হয়ে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। চোখ জোড়া যেন ছানা বড়া হয়ে আছে। এত সুন্দর করে প্রপোজ সে কখনো পায়নি বা দেখেওনি। আবির এসব দেখে মনে মনে বলে, জানি নিধি ফুলগুলো কখনো নেবে না। নিধি হয়তো আমাকেও ভালোবাসে। কিন্তু আবিরকে ভুল প্রমাণ করে দিয়ে নিধি একগাল হাসি দিয়ে অর্ণবের থেকে ফুলগুলো নিয়ে নেয়। আবির আর সহ্য করতে পারে না, মানে ওদের প্রেমের দৃশ্য আর দেখতে পারে না সে। গাছের আড়াল থেকে বের হয়ে ওদের সামনের রাস্তা দিয়ে দ্রুত হেঁটে ভিতরে চলে আসে। আসার সময় আবির নিধির দিকে কয়েকবার তাকিয়েছে। আবিরকেও নিধি দেখতে পায়। আবির ভিতরে চলে আসে। তারপর আবির রুমে চলে আসে। কিছু সময় পর দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় আবির। দরজা খোলা ছিল। তাকিয়ে দেখে আহাদ সাহেব এসেছে। আহাদকে ভিতরে আসতে বলে, ভিতরে আসুন, কিছু বলবেন? বলুন। তুমি আসলে কি করো বলো তো? তোমার মামা বলল তুমি একজন ব্যাংক ম্যানেজার, কিন্তু তোমার হাবভাব সেটা এখন প্রমাণ করে না যে তুমি ব্যাংকে চাকরি করো। একজন ব্যাংকার কখনোই মেয়র ম্যাজিস্ট্রেট এভাবে সালাম দিয়ে চলতে পারে না। এমপিকে ওরা এভাবে নিয়ে যেতে না। সত্যি বলো, তুমি কে? শোনেন, আপনার সাথে আমার একটা কথা আছে, আশা করি কথাটা আপনি রাখবেন। আবির থামল। আহাদ সাহেব বিছানায় বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বলল, প্রান্তি বিয়ে করতে যাচ্ছে না। তার বক্তব্য সে আমাকে ভালোবাসে, আর সে আজকে রাতে আমাকে নিয়ে পালিয়ে যাবে। আমি তাকে হেল্প করব। আপনি শহরে আসবেন, পারলে নেয়াজ সাহেবকেও নিয়ে আসবেন। আমি প্রান্তিকে ভালোবাসি না। সেখানে প্রান্তিকে যা ইচ্ছা করবেন, কিন্তু এই কথাটা আপনি গোপন রাখবেন। কেবল আপনি জানবো। আমি কি কি করেছি সেসব নিশ্চয়ই এখন জানেন, তাই সেসব যখন কাউকে বলেননি তখন এটাও গোপন রাখবেন। আমার কাছে একটা প্ল্যান আছে। আমি ওই ছেলেকে ডাকবো, তারপর শহরেই সব কিছু সামলে নেব। কিন্তু কিছু চিন্তা করেন না। আবির রুম থেকে বের হয়। আহাদ সাহেব বুঝতে পারে না এখন কি করা উচিত তার। তবে আবিরকে তিনি এখন অনেক বিশ্বাস করেন। আবির যা বলবে সেটা আহাদ এখন ভালো মতোই পালন করবে, কারণ আহাদ সাহেব বুঝে গিয়েছে আবির আর আগের মতো নেই। থানা থেকে আবিরই ছাড়িয়ে এনেছিল ওদেরকে। নিশি বসে আছে বিছানায়। ফাহাদ আসলো নিশির কাছে। নিশিকে দেখে বলে, এই
কি ভাবছো তুমি? এমন গম্ভীর হয়ে আছো কেন? ভাবছি একটা জিনিস, তোমার মিশির কথা মনে আছে? ও মা, আমার একমাত্র শালিকা মিশি, তার কথা কিভাবে ভুলবো? কিন্তু মিশি কি করলো? আসলে মিশি তো দেশের বাইরে থাকতো, সে আজকে এখানে বেড়াতে আসবে। ভাবছি মিশির সাথে তোমার ছোট ভাই মানে আবিরের বিয়ে দিব, কেমন হবে? আবিরের সাথে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আবিরকে তো তুমি পছন্দ করতে না, তাহলে হঠাৎ তোমার বোনকে ওর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছো কেন? মিশি যদি এই বাড়িতে আসে তাহলে লাভ আছে, তোমার বাবার সব সম্পত্তির অর্ধেক তুমি আর তোমার ভাই পাবে, আর তোমরা পাওয়া মানে আমাদের পাওয়া। সো আমি, তুমি আর মিশি মিলে সব ভোগ করতে পারবো। কিন্তু আবির তো এসব চায় না, আবির তো এমনিতেই সব দিয়ে দিছে। তারপরও বুঝবে না তুমি, যা বলছি সেটা করো। মাকে বলো তুমি, বাকিটা আমি দেখবো। আচ্ছা যান, দেখছি কি করা যায়। ফাহাদ চলে আসে। নিশি মনে মনে হাসতে থাকে আর বিড়বিড় করে বলে, একবার আমার বোনকে এ বাড়িতে আসতে দাও, তারপর বুঝবা আমি কেমন রানীর মতো থাকবো আর বাড়ির সবাইকে আমার প্রজা বানাবো। আবির ফোনে কথা বলতে বলতে নিচে আসে। দরজা খুলতে দেখে রেনু আপু দাঁড়ানো, হাতে ব্যাগ, পাশে লম্বা সুন্দর একটা ছেলে, আর সেই ছেলের কোলে একটা মেয়ে বাচ্চা। রেনু আবিরকে দেখেই বলে, আবির তুই এখানে কবে আসছিস? এই তো 5-6 দিন হলো। আবির আর কথা বলে না। রেনু হলো আবিরের বোন। আবির সবার ছোট। আহাদের 3টে সন্তান, ফাহাদ, আবির আর রেনু। রেনুর সাথেও 8 বছর পর দেখা হলো আবিরের। আবির পাশ কাটিয়ে চলে আসে, ফোনে কথা বলতে থাকেও। প্রান্তি আসে আবিরের কাছে। প্রান্তি এসে বলে, আবির চল, সাজিদ আসবে, আমাকে যেতে হবে। ওকে চল। আবির আর প্রান্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিধি আসলো বাইরে, আবিরের দিকে তাকালো না। একটু পর রিক্সা আসলো সেখানে। প্রান্তি উঠে বসে, আবিরের দিকে তাকিয়ে বলে, উঠে আয়। রিক্সা? গাড়ি নেই? না, তোর সাথে এখনো রিক্সাতে ঘোরা বাকি। আচ্ছা চল তাহলে। আবির রিক্সাতে উঠল। নিধি সেদিকে তাকিয়ে আছে। একটু পর অর্ণব আসলো। ফাহাদের বাইক নিয়ে অর্ণব নিধির সামনে এসে দাঁড়ায়। নিধিকে বলে, ওঠো। কোথায় যাব? দেখা যাক কোথায় যাওয়া যাক, তবে কোনো রেস্টুরেন্টে যে চলো। আচ্ছা। নিধি উঠে বসলো। অর্ণব জোরে বাইক টান দেয়। আবিরদের সামনে দিয়ে অর্ণব নিধিকে নিয়ে চলে যায়। আবির তাকিয়ে থাকে সেদিকে। রেহেনা বেগম বসে আছে বাড়ির সবাইকে নিয়ে। হঠাৎ ফাহাদ আসলো। রেহেনা বেগম ফাহাদকে দেখে বলে, কিছু বলবি? মা, একটা কথা ছিল। হ্যাঁ বল, কি লাগবে? আসলে মা, সবার সামনে বলবো? হ্যাঁ বল, ব্যাপার না, তোর সমস্যা হলে পরে বলিস। না, বলছি নিশির একটা বোন আছে, জানো তো? হ্যাঁ, কি যেন নাম? মিশি? হ্যাঁ। তো কি হয়েছে ওর? আসলে মা, আমি চাচ্ছিলাম, মানে তোমার বৌমা বলছিল যে মিশি দেখতে আসছে, ভালো একটা মেয়ে, পড়াশোনা জানে, আমাদের আবিরের সাথে যদি ওর বিয়ের ব্যবস্থা করি কেমন হয়? এটা তো ভালো হয়, কিন্তু আবিরকে তো তুই চিনিস, তার কেমন পছন্দ বুঝিস তো। তোর বোনকে সে পছন্দ করে কি না সেটা আবির দেখবে, আমরা কি বলবো বল? আবির আর কি, ও তোমাদের কথা শুনবে, তোমরা বলবা সেভাবে। আচ্ছা বলবো, তবে তুইও বলে দেখিস। আচ্ছা বলবো, ভালো একটা মেয়ে মিশি, সুন্দর দেখতে, মিশুক আছে, ভালোই হবে। আচ্ছা, তবে আত্মীয়দের মধ্যে আবার নতুন সম্পর্ক, আবির মনে হয় না রাজি হবে। দেখি কি করা যায়, তোর বাবাকে বলে দেখি। ফাহাদ চলে যায়। রেহেনা আবিরের কথা ভাবে। আবির কখনো শুনবে না এসব। আবিরের জন্য তো নিধি আছে, তাহলে আবির কি রাজি হবে? প্রান্তি বসে আছে একটা টেবিলে। কিছু সময় পর সাজিদ আসলো, সাথে আরো 3জন ছেলে আসলো। সবাই এসে বসলো প্রান্তির টেবিলে। প্রান্তি লজ্জা পাচ্ছে। সাজিদ এসে বলে, কেমন আছেন মিসেস? এখনো হয়নি, একদিন তো বাকি। আপনাকে তো বললাম আমার বাড়িতে যেতে। কেন বন্ধু, বাড়িতে নিয়ে যেয়ে কি আবার ওসব করবি নাকি? মনে আছে ফারিনের সাথে কতবার রুমে ওসব করলি, আবার ভাবিকে নিবি? মানে? ওই চুপ থাক শালা। আচ্ছা চুপ কর নয়ন,
তবে বন্ধু, এবার কিন্তু আমাদের ভাগ দিতে হবে। সবগুলো মেয়েকে একা খেয়ে ছেড়ে দাও, আমরা খালি ভিডিও করি, দাম দাও না তুমি। কি বলেন এসব আপনারা? আরে কিছু মনে করবেন না, ওরা এমনই। কি হয়, দু একটা মেয়ের সাথে বিছানায় সময় কাটালে। তবে আমি চাইছিলাম আমাদের একটু একান্ত সময় কাটানো দরকার। প্রান্তি সাজিদের দিকে তাকিয়ে আছে। সাজিদ প্রান্তির বুকের দিকে নজর। প্রান্তি সেটা বুঝতে পেরে বুকের উপরের ওড়নাটা ঠিকঠাক করে নিল। সাজিদ আর তার বাবার উপরে অনেক রাগ হচ্ছে প্রান্তি, কিন্তু কিছু করার নেই। সাজিদ প্রান্তির হাত ধরল। প্রান্তি চমকে ওঠে। সাজিদ বলে, চলেন ওই কর্নারের টেবিলে যাই। কেন, এখানে কি সমস্যা? আমার বন্ধুরা আছে তো, কত পার্সোনাল কথা থাকতে পারে। তাহলে ওদেরকে উঠতে বলেন। ওরা কেন উঠবে, আমরাই উঠি। সাজিদ প্রান্তির হাত ধরে টেনে নিয়ে আসে কোণার একটা টেবিলে, যেখানে কিছুটা অন্ধকার। সাজিদ প্রান্তিকে তার পাশে বসালো। প্রান্তি চুপচাপ বসে আছে। সাজিদ প্রান্তির হাত ধরে থাকে। সাজিদ বলে, আপনার ঠোঁট অনেক সুন্দর, একটা কিস করতে দিবেন? কালকে তো আমাদের বিয়ে, আজকে একটু টেস্ট করতে দেন প্লিজ। সেই তো কালকে আমার কাছে নিজেকে বিলিয়ে দিবেন, এখন একটু দেন না। কি? ওই আপনি এসব কি বলেন? আপনি অনেক বেয়াদব। আমি আপনাকে বিয়ে করব না। পারবেন না, বিয়ে তো করতেই হবে। সাজিদ কথাটা বলেই প্রান্তির গালে একটা চুমু দিয়ে বসে। চুমু খেয়েই প্রান্তির পায়ের উপরে হাত দেয় সাজিদ। প্রান্তি চমকে উঠতে যাবে, তখনই আবির এসে সামনে দাঁড়ায়। সাজিদকে বলে, এক্সকিউজ মি স্যার, কিছু লাগবে নাকি? ওই তোরে এখন কে আসতে বলছে? যা ভাগ এখান থেকে, সময় হলে অর্ডার দিব, যা এখন। কিন্তু স্যার অর্ডার দিতে হবে তো। ওই তোকে না বললাম চলে যেতে, যা এক্ষুনি। আবির কাছে আসে সাজিদের। হাতের ট্রেতে একটা কাঁচের কোকের বোতল। আবির সেটা টেবিলে রাখার জন্য একটু নিচু হয়, আর তখনই আবির বোতলটা সাজিদের কান সোজা মাথা জোরে বাড়ি দেয়। সাজিদের মাথা ফেটে সেখান থেকে রক্ত বের হতে থাকে। সাজিদ জোরে চিৎকার করে ওঠে। সাজিদ বলে, শালা তুই আমাকে মারছিস, তোকে যে কি করব দাঁড়া, তুই আমাকে চিনিস না। আবিরের দিকে ওর বন্ধুরা এগিয়ে আসে। ট্রে দিয়ে জোরে দুটোকে অনেক পিটা, তিনজনকে আধামরা করে টেবিলে ফেলে রাখে। কিন্তু সাজিদ এর মধ্যেই ওর বাবাকে কল করে জানিয়েছে সবটা। ওর বাবা হারুন নিকটবর্তী থানায় কল করে পুলিশ পাঠিয়ে দেয়। আবির প্রান্তিকে নিয়ে বাইরে আসে। প্রান্তি অবাক হয়ে আবিরকে দেখছে। সেই পুরনো আবির যেন প্রান্তির সামনে। আবির রিক্সা নিতে যায়, তখনই দুই গাড়ি পুলিশ এসে নামে রেস্টুরেন্টের সামনে। সাজিদ দ্রুত বের হয়ে আবিরদের দেখিয়ে দিয়ে বলে, ওই যে ওটারে ধরো। রিক্সাতে প্রান্তিকে উঠিয়ে দিয়ে আবির বলে, সোজা বাসায় চলে যাবি, আমি আসছি। প্রান্তি ভয় পায়। আবিরকে বলে, পুলিশ আসছে, তুই চলে যা। আবির কিছু বলে না। রিক্সা চালককে আবির যেতে বলে। পুলিশ দৌড়ে চলে আসে আবিরের কাছে। আবিরকে ধরে টেনে নিয়ে যেতে থাকে। প্রান্তে ঘুরে তাকিয়ে দেখতে থাকে। আবিরকে গাড়িতে ওঠায় পুলিশ। থানার ওসি কামাল বলে, তুই তাহলে এমপি স্যারের ছেলেকে মারছিস? কে ভিডিও করে ওর বাবার কাছে পাঠিয়েছে? তুই তো বাঁচবি না। স্যার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আর এমন করব না। তোর পরিবারের কেউ রাজনীতি করে? না। কোনো পরিচিত রাজনীতির লোক আছে তোর? না। তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। কাউকে ফোন কর, কিন্তু লাভ হবে না। তোকে ছাড়াতে কেউ আসবে না। আমিও দেখতে চাই কে তোকে ছাড়িয়ে নেই। আপনি ছেড়ে দেন স্যার, ঘরে আমারও বাচ্চা আছে, ওদের কি হবে? চুপ কর তুই। আবিরকে ওরা থানাতে নিয়ে চলে যায়। এদিকে প্রান্তি বাড়িতে চলে আসে। সন্ধে হয়ে আসছে প্রায়। প্রান্তি দৌড়ে আবিরদের বাড়িতে ঢোকে। কাঁদতে কাঁদতে বলে, ওই কই তোমরা, জলদি বাইরে আসো। বড় আব্বু কই তুমি, শোনো না। প্রান্তির চিৎকারে রুমের থেকে দৌড়ে ড্রয়িং রুমে আসলো সবাই। কি হয়েছে জানতে চাইলে প্রান্তি বলে, বড় বাবা, আবিরকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন কি হবে? আবিরকে পুলিশ অনেক মারবে। পুলিশ মানে? কেন আবিরকে পুলিশ ধরবে কেন? কি করেছে সে? আমার জন্য গিয়েছে। মানে? আসলে আজকে সাদিদের সাথে দেখা করতে গিয়েছিলাম, সে ডেকেছিল। আমি যেতেই সাদিদ আমার গায়ের বিভিন্ন জায়গাতে স্পর্শ করে। আমি বলেছিলাম বিয়ে হোক, তারপর না হয় সব হবে। আমার সাথে সাজিদ জোরাজোরি করে। আমি চিৎকার করে উঠি। আবির এসে তখন সাজিদকে মারে। তারপর সাজিদ পুলিশকে কল দেয়। আবিরকে তখন পুলিশ এসে থানায় নিয়ে গেছে। আবিরের বাবা, এখনই যাও, আমার ছেলেকে নিয়ে আসো। আরে ধুর, বসো তো চুপচাপ, এত চিন্তা করতে হবে না। আবির 8টার ভিতরেই বাড়িতে চলে আসবে। রান্না করতে থাকো আবিরের জন্য।
কি বলেন বাবা, আপনার ছেলের জন্য কি চিন্তা হচ্ছে না? না, হচ্ছে না। নিজেদের কাজ করতে বললাম না, সে চলে আসবে। আহাদ সাহেবের কথা শুনে সবাই যে যার মতো করে চলে গেল। সবাই ভাবতে থাকে আহাদ সাহেব এখনো তার ছেলের উপরে রেগে আছে, তাই আবিরের প্রতি তার কোনো টান আসছে না। সবাই দীর্ঘশ্বাস ফেলতে থাকে। তবে আহাদ সাহেব জানে আবির কি করতে পারে, তাই তিনি নিশ্চিন্তে বসে নাতির সাথে কার্টুন দেখতে থাকে। আবির লকআপের ভিতরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। কামাল ভিতরে আসে। তোকে যে কোথায় চালান করে দেব সেটা তো তুই নিজেও জানিস না। আমার অর্ডার আছে তোকে পিটিয়ে হাত পা ভেঙে ঝুলিয়ে রাখতে। অর্ডার কে দিয়েছে? কে দিয়েছে জানিস? এমপি নিজেই দিয়েছে। এমপি বলেছে তোকে সে পিচ পিচ করে কাটবে, আর আমি যেন তার আগে সব হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দেই। ও, এমপির কথায় এত কিছু, আমাকে তাহলে ছেড়ে দেবেন না? কখনোই না। কিন্তু এমপি নিজে এসেও যদি বলে ছেড়ে দিতে, তখন? কে বলবে? এমপি? হা হা হা, যে এমপি তোকেই মারতে বলেছে সে তোকে না ছাড়তে আসবে? হাসালি রে। আর এমপি তোকে কেন ছাড়াবে? এখন কয়টা বাজে? 7টা বাজে। 10-20 মিনিটের ভিতরেই চলে আসবে হারুন সাহেব। পরপর 3বার এমপি হয়েছে। আগের ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না ওনার, অনেক টাকা মেরেছে। এই চুপ থাক, তুই এত কিছু জানিস কিভাবে? তোকে এত কথা বলতে বলিনি। আপনাকে কত দেয় অফিসার? মাসে 50,000 দেয় তো? না হলে কিন্তু লস। কামাল আর দাঁড়ায় না, আবিরের কাছে এসে হাতে থাকা লাঠি দিয়ে জোরে একটা কবজিতে বাড়ি দেয়। আবির শব্দ করে হাসে। এমন সময় থানার ভিতরে এমপি প্রবেশ করে। এমপি চোখে মুখে চিন্তার ছাপ, মুখে ঘাম ঝরছে। এমপি যেন দৌড়ে এসেছে থানার ভিতরে। পুলিশ অফিসার কামাল যখন আবিরকে মারতে যাবে তখনই এমপি হারুন দৌড়ে থানার ভিতরে প্রবেশ করে। কামালকে চিৎকার করে বলল, কামাল থামো, কি করছো তুমি? তোমার এত বড় সাহস! তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? তোমাকে সে যে কোনো কিছু করতে পারে। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, স্যার প্লিজ মাফ করে দেন। কামাল অবাক হয় যে এমপি কিছুক্ষণ আগেও গালি দিয়ে বলেছিল আমার ছেলেকে যে মেরেছে তার শরীরের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, অথচ সে নিজে এখন এসেছে তার কাছে মাফ চাইতে। স্যার, এ তো আপনার ছেলেকে মারছে। চুপ করো, এখনই তাকে বের করো। আমি না আসলে যে কি হতো, জলদি বের করো। হাবিলদার, তালা খুলো। হাবিলদার এসে তালা খুলে দেয়। হারুন এসে আবিরকে বের করলো। ওসির চেয়ার নিজে টেনে এনে আবিরকে বসতে দেয়। থানার সব পুলিশগুলো হারুনের উত্তেজিত চেহারা আর কাণ্ডগুলো দেখতে থাকে। আবির চেয়ারে বসলো। হারুন কাচুমাচু দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলল, স্যার, আমাদের ভুল হয়ে গেছে, তবুও বিয়েটা ভাঙবেন না। অনেকটা মান সম্মান চলে যাবে, আমি সব সামলে নেব, তবুও এভাবে বিয়েটা ভাঙবেন না। আমি মেয়েকে নিয়ে শহরে চলে যাব। সে চাকরি করতে চায়, বিয়ে সে আপনার ছেলেকে করবে না। ঠিক আছে স্যার, আমি ওদের সবার পক্ষ থেকে সরি বলছি। আমাকে খালেদ স্যার ফোন না করলে কি যে হতো। আপনি এখানে আসছেন, আমাকে বলবেন না? আমাদের বাসায় নিয়ে যেতাম। আচ্ছা, সমস্যা নেই, আপনার থানার পুলিশদের বলুন আমাকে বাড়িতে পৌঁছে দিতে। ঠিক আছে স্যার। ওই কালাম, তুই নিজে স্যারকে পৌঁছে দিবি। স্যারের যদি কোনো অসুবিধা হয়েছে তোকে এ থানা থেকে তাড়াবো বলে দিলাম। ঠিক আছে স্যার। আবিরকে নিয়ে কামাল গাড়িতে ওঠে। আবির বসে আছে চুপচাপ। কামাল বারবার আবিরের দিকে তাকাচ্ছে। আবির বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি ভাবছেন অফিসার? আসলে মানে? আমি কি সেটা জানার আগ্রহ জাগছে, তাই না? আসলে মানে স্যার, আমি মানে বুঝতে পারছি না যে এমপির চোখে মুখে আমি ভয় দেখছি, কিন্তু কেন? এমপি আপনাকে কেন এত ভয় পেয়েছে? কেন আপনাকে সে স্যার ডেকেছে? আবির কিছু বলল না, সে কেবল হাসতে থাকে। কামাল আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। কিছু সময় পর আবির বাড়িতে চলে আসে। পুলিশের গাড়ি থেকে নামতেই আহাদ সাহেবের সামনে পড়ল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে 10 মিনিট। আহাদ সাহেব বলে, এত সময় লাগে আসতে? এক্সকিউজ মি, আমি বেড়াতে যাইনি, আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তো ওটা বেড়ানোর জায়গা থেকে কমই বা কি আছে? চুপ থাকেন তো। প্রান্তিকে নিয়ে কখন পালাবে? আমি রেডি, কিন্তু আমি যাব তোমার সাথে। কি, আপনি যাবেন? আমিও যাব। কিন্তু হারুন তো তার ছেলেকে নিয়ে কালকে আসবে না, তবুও প্রান্তিকে নিয়ে পালাতে হবে, কারণ একটা আছে। তবে আপনাকে নিতে পারি, প্রান্তি যেন কোনোভাবেই না জানতে পারে। বেশ। আবির বাড়ির ভিতরে আসে। অনেক লোক সেখানে বসা।
প্রান্তিও বসে আছে। প্রান্তি আবিরকে দেখে জড়িয়ে ধরতে আসে, কিন্তু আহাদ সাহেব সামনে এসে দাঁড়িয়ে প্রান্তিকে থামায়। রেহেনা বেগম বলে, আবির, তোকে নাকি পুলিশ ধরছিল, তাহলে তুই চলে আসলে কিভাবে? আরে তোমার বোনের ছেলে আছে না, সে তো পুলিশ কমিশনার নাকি যেন, ওনার নাম বলতেই আমাকে ছেড়ে দিয়েছে। ও যাক, তাহলে আমার বোনের ছেলের নামে কাজও হয়। আবির শোন, একটা প্রস্তাব আছে তোর জন্য। পরে শুনবো, একটু কাজ আছে। আবির চলে আসে সবার সামনে থেকে, ফোন নিয়ে খালেদ সাহেবকে কল দেয়। আবির বলে, স্যার, আমি বুঝতে পেরেছি সাইকো গ্যাংকে, কিন্তু প্রমাণ নেই। আমি চাচ্ছি সে নিজের মুখেই সবকিছু স্বীকার করুক, একটু সময় লাগবে। আচ্ছা, যত সময় নাও করো, কাজটা কমপ্লিট হওয়া চাই। আর কত ঝামেলাতে জড়াচ্ছ তুমি? তোমার জন্য যে কি কি করতে হবে আমার। তো বাবা ডাকতে বললেন, বাবা ডাকতে বলার সময় মনে হয় ছেলে ঝামেলাতে পড়বে। হয়েছে, ঢং বাদ দাও, কাজে মন দাও। আবির ফোন কেটে দেয়, সবকিছু রেডি করে। একটু পর বক্সে বিয়ের গান বাজতে শুরু করে। রাত পোহালেই বিয়ে, রাত বাড়তে থাকে। রাত তখন 2টো বেজে গিয়েছে। আবির দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে বাড়ির রাস্তার সামনে। গাড়ির পিছনের সিটে বসা আহাদ সাহেব। প্রান্তি ব্যাকপ্যাক নিয়ে দৌড়ে আসে আবিরের গাড়ির সামনে। পিছনে উঠতে যাবে, তখনই আবির বলে, ওই সামনে বয়, আমি কিন্তু ড্রাইভার, সামনে এসে বস। আরে তো ব্যাকপ্যাক কেন, হানিমুনে যাচ্ছিস নাকি? হ্যাঁ যাচ্ছি, ব্যাগে অনেক টাকা আর গহনা আছে, এসব লাগবে আমার। এসবের কোনো দরকার ছিল? আচ্ছা চল এখন। প্রান্তে উঠে বসতেই গাড়ি চালাতে শুরু করে আবির। গাড়ির স্পিড অনেক ফাস্ট। তারপর সকাল হয়, পুরো বাড়ি বিয়ের সাজে সজ্জিত হয়েছে। নিয়াজ সাহেব সকাল থেকে প্রান্তিকে দেখছে না, তার মাও দেখছে না, কোথায় গেছে কেউ জানে না, তবে নিধি জানে। প্রান্তি আবির আর আহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবিরের ঘরের দরজা খোলা, প্রান্তির ঘরের দরজাও খোলা। বাড়িতে অনেক গেস্ট। প্রান্তির কথা নিয়াজ সাহেব জিজ্ঞেস করে, প্রান্তি কোথায়? জলদি রেডি হতে বলো। ওদিকে বরপক্ষের বাবা ফোন তুলছে না, রাগে সারা গা জ্বলছে। কিন্তু প্রান্তিকে তো পাচ্ছি না, ওর ঘরের দরজা খোলা, জামা কাপড় তেমন নেই, ওর ব্যাগগুলোও তো দেখছি না। কি কি বলো এসব? প্রান্তি কোথায় জানো না মানে কি? সে কোথায় গিয়েছে? আমি তো জানি না, কিন্তু ও ঘরে নেই। আর ওর বিয়ের জন্য যে গয়নাগুলো ওর পড়ার টেবিলে রেখেছিলাম সেগুলোও নেই, টাকাও নেই। তার মানে তোমার মেয়ে কি পালিয়েছে? কি পালিয়েছে মানে? ও কার সাথে পালাবে? কি বলছো তুমি আমার মেয়ের নামে? ঠিকই বলছি, আবিরও বাসায় নেই। আবির জানে আমার মেয়ে কোথায়। ওই জানোয়ারটা যে এমন একটা কাজ করবে তা ভাবতেই পারিনি। ওকে খুঁজে বের করে মেরেই ফেলবো আমি। ঠান্ডা হও, আমি খোঁজ নিচ্ছি। কেয়া বেগম আবিরদের বাড়িতে আসে। আবিরকেও সবাই খুঁজছে, আবিরও নেই বাড়িতে। সবাই বুঝতে পারে প্রান্তি আবিরের সাথে পালিয়েছে। নিধি চুপচাপ বসে আছে। প্রান্তির মা আসে নিধির কাছে, নিধিকে বলে, তুমি তো আবিরের কাছে থাকতা, প্রান্তিকে নিয়ে যে পালিয়েছে আবির সেটা তুমি জানতে? আবির ভাইয়া আর প্রান্তি আপু প্ল্যানিং করেছিল ওরা বিয়ের আগের রাতে পালিয়ে যাবে। ওরা একে অপরকে ভালোবাসে, এজন্য প্রান্তি আপু তাকে বিয়ে করতে চায়নি। এসব কিছু আমাকে বলনি কেন? সে কেন বলবে? আবিরকে আমি মেরেই ফেলবো। আবিরকে এখানে ডাকা ঠিক হয়নি। আচ্ছা মাথা ঠান্ডা করো, আমাদেরই তো ছেলে। চুপ করো তুমি। অমন বেদব ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আহাত কোথায়? আহাত বেরিয়ে আয়। তুই কোথায়? তুই? নিয়াজ সাহেব চিৎকার করে আহাদকে ডাকল, কিন্তু আহাদ, আবিরের সাথে আহাদও সকাল থেকে মিসিং। তবে আহাদ, আবির আর প্রান্তি এখন কোথায়? আবির প্রান্তিকে নিয়ে সকাল 8টার দিকে ঢাকাতে এসে পৌঁছালো। একটা রেস্টুরেন্টের সামনে প্রান্তি থামাতে বলল গাড়ি। আবির ভাবে প্রান্তির হয়তো ক্ষুধা লেগেছে। আবির গাড়িটা ব্রেক করে, প্রান্তি গাড়ি থেকে নামে, আবিরও নামে। প্রান্তি বলল, আমার ব্যাগগুলো নামিয়ে দে তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য? আচ্ছা বুঝলাম, তবে ব্যাগ নামাতে হবে কেন? নামিয়ে দে, তারপর দেখাচ্ছি। আর তোর ফোনটা আমাকে দে। আচ্ছা ঠিক আছে। আবির ব্যাগগুলো নামাতে থাকে। অনেক ভারী 3টে ব্যাগ। আবির পিছনের সিটের কাঁচ নামিয়ে দিয়েছে। প্রান্তি কাকে যেন কল করলো। আহাদ সাহেব আরামসে বসে আছে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
আবির যখন লাস্ট ব্যাগ নামিয়ে প্রান্তির সামনে আসবে তখনই প্রান্তি কয়েক হাত দৌড়ে চলে যায়। তারপর কোনো একটা ছেলের বুকে আছড়ে পড়ে, ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আবির, আহাদ সাহেব দুজনে হাঁ করে তাকিয়ে আছে প্রান্তির দিকে। আবিরের হাতে তখনও প্রান্তির নিয়ে আসা ব্যাগ ধরে রাখা আছে। রাতুল, বলেছি না আমি তোমারই হব, তোমাকে ভালোবেসেছি, তোমাকে হারাতে নয়, চলে এসেছি তোমার কাছে। আমিও তোমার অপেক্ষায় ছিলাম। এবার আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না জান। আমি তোমাকে ভালোবাসি অনেক। চলো এবার আমরা পালিয়ে যাব। হ্যাঁ চলো। ও তার আগে আমার কাজিন ভাইয়ের থেকে বিদায় নিয়ে আসি। ভাই? আবির ভাই হয়ে গেছে? আবির অবাক হয়ে প্রান্তির দিকে তাকিয়ে আছে। জীবনে এই দিয়ে সেকেন্ডবার সে অবাক হলো। আর ছোটোখাটো কোনো অবাকের বিষয় না, অনেক বড়োভাবেই হয়েছে সে। প্রথমবার প্রান্তির থেকে পেয়েছিল যখন আবিরকে দোষারোপ করে, আবারও সেই প্রান্তির থেকে অবাক, বিস্ময় আর ধোঁকা পেল। প্রান্তি এগিয়ে এসে আবিরের থেকে ব্যাগটা নিল। প্রান্তি বলল, সরি আবির, কিছু মনে করিস না, তোকে আমি সবটা বলছি। এই হলো রাতুল, আর রাতুল ও হলো আবির, যাকে নিয়ে আমাদের প্ল্যানিং সাজানো হয়েছিল। হে ব্রো, আমি রাতুল। আসলে ওর হয়ে আমি সরি। আমার গার্লফ্রেন্ড প্রান্তি। এবার হাঁটা বন্ধ কর। আমি রাতুলকে ভালোবাসি 3 বছর ধরে। রাতুলের কথা বাবাকে বলার আগেই তিনি আমার বিয়ে ঠিকঠাক করে ফেলেন। রাতুলের কথা শুনলে বাবা আরও খারাপ কিছু করতো, সেজন্য একটা প্ল্যান আসে মাথায়। সেই প্ল্যানে তুই হলি আমার আসল ট্রাম্প কার্ড। বলতে পারিস তোকে ব্যবহার করেই আমি রাতুলের কাছে এসেছি। তোকে ভালোবাসা, তোর সাথে পালানো, এসব কিছু নাটক ছিল। তোকে আমি ভালোবাসবো কখনোই না। তোর মতো ছেলে কত পড়ে থাকে আমার পিছনে। ইস, কষ্ট হচ্ছে তোর জন্য। এই কদিনে আমার জন্য তোর মনে ভালোবাসা তৈরি হয়েছিল, ছ্যাঁকা খেয়ে গেলি তাই না? বাই দ্য ওয়ে, সবাই ভাববে তোর সাথে আমি পালিয়েছি, কিন্তু আমি তো জানি আমি কার সাথে যাচ্ছি। তুই যা ইচ্ছে কর, না হয় মরে যা বেচারা, যা ভাগ। আর শোন, তোর মতো একটা গাধা আমি জীবনে কখনো দেখিনি। বুঝতেই পারি না একটা মেয়ে তোকে ব্যবহার করেছে, আর তুই দিব্যি বিশ্বাস করে তার সাথে চলে আসলি, গাধা। প্রান্তি রাতুলের হাত ধরে আবিরের সামনে থেকে চলে যেতে থাকে। আবির চোখের পলক না ফেলে তাকিয়ে আছে প্রান্তির দিকে। প্রান্তি একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। গাড়ির দরজা খুলে আহাদ সাহেব বাইরে বের হলো। আবিরের সামনে এসে দাঁড়ান উনি। আবির কিছু বলল না, মাথা নিচু করে নিল। আহাদ সাহেবও কিছু বলল না। আবিরের ফোন বাজতে থাকে। রেহেনা বেগম কল করছে, কেয়া বেগম কল করছে, কিন্তু আবির রিসিভ করে না। ফোনটা আপাতত এরোপ্লেন মোড অন করে গাড়িতে উঠে বসলো। নিয়াজ সাহেব প্রচণ্ড রেগে যায়, নিজের হাতের ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে। আরিয়া আহাদ সাহেবের ফোনে কল দেয়। আহাদ সাহেব রিসিভ করে, কিছু বলতে যাবে তখনই নিয়াজের কথা শুনতে পান তিনি। আহাদ, যে কিনা খেতে অবধি পারতো না, আমি তাকে নিজ হাতে খাইয়েছি, আর ওরই ছেলে আমার এত বড় ক্ষতিটা করলো। ওর মতো ছেলে আসলে আহাদের জন্ম দেওয়াটা সবচাইতে পাপ হয়েছিল। আমার তো মনে হয় আহাদের ছেলে না, আবির একটা বেজন্মা, না হলে সে এমন কেন করবে? আর আহাদও একটা কুত্তার বাচ্চা, সে এই সময় মিসিং। এ বাড়ির সবাই খারাপ, আমারই ভুল ছিল এমন একজনের সাথে বন্ধুত্ব করে। চলে আসো কেয়া, আজ থেকে এই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ। নিয়াজ কেয়া বেগমের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। আহাদ সাহেব ফোন কেটে দিল। আবির হাসতে থাকে শব্দ করে। আহাদ সাহেব প্রশ্ন করে, এই সময় তুমি হাসছো কেন? আসলে একটা জিনিস ভেবে অনেক মজা পাচ্ছি আমি। কোন জিনিস? আপনি যদি এখানে না থাকতেন, এতক্ষণে মনে মনে বলতেন একটা কুলাঙ্গার জন্ম দিলাম, সে সব সময় আমার মান সম্মান নষ্ট করলো। এসব দেখার আগে মরে যেতাম, তাহলে এটা ভালো হতো, তাই না? আপনি এসব ভাবতেন? আহাদ সাহেব আবিরের মুখ থেকে সব শুনে চুপ হয়ে যায়। আবির গাড়ির স্পিড বাড়িয়ে সোজা ওর মামার বাড়িতে চলে আসে। কলিং বেল বাজাতেই আবিরের মামা দরজা খুলে দেয়। আহাদ সাহেব গাড়িতে বসে আছে, নামতে যাচ্ছিল তখনই আবিরের মামা এসে আবিরকে জোরে একটা চড় দেয়। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আহাদ সাহেব আর নামলেন না, জানালা খুলে আড়ালে বসে থাকলেন। মামা বললেন, জি আবির, তোর থেকে আমি এটা আশা করিনি। প্রান্তিকে ভালোবাসতি, একবার আমাকে বলতি, এভাবে পালিয়ে আসলি। জানিস প্রান্তির বাবা ফোন করে আমার বোনকে যা ইচ্ছে তাই বলেছে, আমি আর নিতে পারিনি। আমার বোন মারা গেছে তোর হওয়ার পর। আমার বোনের দোষটা কি? আমাদের দোষটা কি? আমি তোকে পড়াশোনা করালাম, আমি বড় করালাম, এসব শিখিয়েছি তোকে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাগ্যিস এতদিন পরে তোর আসল রূপটা দেখলাম। আজকে বুঝতে পারছি তোর বাবা তোকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিল। আসলে তুই কুলাঙ্গার, আর তোর দোষে আমার মরা বোনটা কথা শুনছে। তোর আসল রূপ দেখালি এতদিন পর, না হলে নিজের সাথে না জানি কি কি করতি।
ছি, আর ভাবতে পারছি না। নিধির বাবা, তুমি কিন্তু আবিরকে যা ইচ্ছা তাই বলছো। আবিরের কথা তো আগে শুনো। আবিরকে তো কিছু বলার সুযোগই দাও না। সামনে থেকে সরো তুমি। আবির, বেরিয়ে যা তুই। তোকে আমি সহ্য করতে পারছি না আর। আবির আর কোনো কথা বলল না। সে দ্রুত গাড়ির কাছে আসলো। মামি চিৎকার করে আবিরকে ডাকতে থাকে। আবির তার মামির দিকে তাকিয়ে জোরে একটা শ্বাস নিয়ে গাড়িতে উঠে বসলো। দ্রুত ওর মামার বাড়ির থেকে আবির বের হয়ে আসে। তারপর আবিরকে ওর মামি অনেক ডাকে, কিন্তু আবির সেসবের দিকে কোনো কান্না দিয়ে সোজা গাড়ি নিয়ে তার মামার বাড়ি থেকে চলে আসে। শহর ছেড়ে একটা নির্জন রাস্তায় আসলো আবির। রাস্তার পাশে একটা টং দোকান। সেই দোকানের সামনে আবির গাড়ি রাখে। গাড়ি থেকে নেমে দুটো গোল্ড লিপ সিগারেট নিয়ে গাড়ির সামনে ডিগিতে গিয়ে বসলো। আবির সিগারেটে আগুন জ্বালায়। আহাদ সাহেব গাড়ি থেকে নেমে আবিরের পাশে বসলো। আবিরের পাশে বসতে আবির আরেকটা সিগারেট ওর বাবার দিকে বাড়িয়ে দেয়। আহাদ সাহেব সিগারেট হাতে নিয়ে ঠোঁটের সাথে চেপে ধরল। আবির লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ডিগের উপর শুয়ে শুয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। দুজনেই এক মনে সিগারেট টেনে যাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। নীরবতা ভেঙে আবির বলল, কি বুঝলেন আহাদ সাহেব? আমি খালি ভাবছি আমার সাথে যদি আপনি না থাকতেন, এতক্ষণ আরো কত কিছু যে আমার শুনতে হতো, তাই না? আবির, বাড়িতে চলো, আমি সব কিছু বুঝিয়ে বলবো। নো, আমি যদি আপনার সত্যিকারের ছেলে হই তাহলে বাড়িতে গিয়ে সাথে সাথেই কিছু বলবেন না। সবার বলার শেষে আপনি কথা বলবেন। আমি দেখাতে যে আপনাকে আমি দোষ না করেও সবার কাছে কতটা ঘৃণিত। আচ্ছা, ঠিক আছে। আবির তার বাবাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। বেশ কিছু সময় পর আবির গ্রামের বাড়িতে আসে। আহাদ সাহেবকে বাড়িতে ঢোকার আগে নামিয়ে দিয়েছে। উনি হেঁটেই বাড়িতে প্রবেশ করে। পরিবেশটা তখন বেশ থমথমে, কারণ সারাদিন তিনি বাসায় ছিলেন না। এদিকে এত বড় কাণ্ড ঘটেছে সেটা নিয়ে আহাদ সাহেবের কোনো মাথা ব্যথা নেই। বাড়িতে ঢুকেই রেহেনা বেগমকে খাবার দিতে বলে। সারাদিন কোথায় ছিলে তুমি? জানো তোমাকে কতগুলো কল করা হয়েছে? তোমার কি একটুও হুঁশ হয়নি ফোনটা রিসিভ করতে? কি হয়েছে? কি হয়নি সেটা জানতে চান ভাই? আসলে আপনি ঠিক ছিলেন। আবির যে একটা কুলাঙ্গার, বেজন্মা, তার প্রমাণ করে দিয়েছে সে। কি করেছে সে? কি করেনি হে, সব কিছুই সে করছে। সে তো একটা জানোয়ার, জানোয়ারদের মতোই কাজ করছে। প্রান্তির আজ বিয়ে, অথচ দেখছো বাড়িতে আজ বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার তো একটা বিশেষ কাজ পড়ে গিয়েছিল, শহর যেতে হয়েছে। এতক্ষণ তো বিয়ে হয়ে গেছে, তাই না? না, বিয়ে হয়নি। তোমার খারাপ ছেলেটা প্রান্তিককে নিয়ে পালিয়েছে। ছি, সমাজে মান সম্মান বলতে আর কিছুই নেই। মানুষজন কি না কি ভাববে। তোর ওরে পছন্দ, আমাদের বলতি, আমরা না হয় কথা বলতাম, তাই বলে এইরকম একটা কাজ করবে ও? এমন ছেলে আমার হলে আমি এতদিনে খুন করে ফেলতাম। কি বেয়াদব ছেলে হয়েছে। এইভাবে দুই বাড়ির সম্মান নিয়ে খেলা করবে আবির? প্রস্তির বাবা যা ইচ্ছে তাই বলে গেছে। ওই যে প্রস্তির বাবা এসেছে, দেখো কি বলে। নিয়াজ সাহেব বাড়ির ভিতরে প্রবেশ করে। আহাদের সামনে এসে বসলো। রেগে তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদ তো এমনিতে সবটাই জানে, কিন্তু ওরা জানে না তাদের মেয়ে কি কি করছে। নিয়াজ সাহেব বলে, সারাদিন কোথায় ছিলি তুই? তোর ওই জানোয়ার ছেলেটা আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছে, সেটা তুই জানিস? আবিরকে পুলিশে ধরেছিল, সাজিদ প্রান্তির সাথে বেয়াদবি করেছিল বলে পিটিয়েছে আবির। কি হতো? কিসের বেয়াদবি? ওদের তো বিয়েই হতো। তাহলে বেয়াদবি তো কিছু দেখি না, ছেলে খারাপ মানলাম, কিন্তু হারুন সাহেব কল করে বলে আপনাদের মেয়ে তো আরও খারাপ, বাজারের মেয়েদের মতো ওর হাত ধরে পালিয়ে যাচ্ছে। ভাগ্যিস বিয়েটা আমরা করিনি, না হলে মেয়ে এখান থেকে পালাতো। সি, এরকম খারাপ মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাইছিলাম, ভাবতেই এখন লজ্জার করছে। এইসব কথা বলছে হারুন। তোর এই জানোয়ার ছেলেকে খুঁজে পেলে আমি যে কি করব। নিয়াজের কথা শেষ হতেই আবির বাড়িতে প্রবেশ করে। সবার সামনে এসে দাঁড়ায়। আবিরকে দেখে রেহেনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারে না। আবিরের দিকে এগিয়ে গিয়ে আবিরের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। আবির গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। রেহেনা বেগম বলে, ছি আবির, তোকে আমি অন্তত ভালো ভেবেছিলাম, কিন্তু তুই আমার কাছে তা ভুল প্রমাণ করে দিয়েছিস। আমি ভাবতেও পারিনি আমার আবির এমন একটা কাজ করবে। তোর জন্য আমি সন্তান নেইনি, আর তুই কি না এমন একটা কাজ করতে পারলি। প্রথম যেদিন প্রান্তিক তোকে দোষারোপ করেছিল
সেদিনও তোকে কেউ বিশ্বাস না করলো, আমি করেছিলাম। কত বুঝিয়েছি ওদেরকে জানিস, বলেছি আবির এমন না, সে কখনো খারাপ হতে পারে না, সে মারামারি করে বেড়ায়, কিন্তু তাই বলে বাড়ির মেয়েদের নিয়ে মান সম্মান হারানোর কাজ আবির কখনো করবে না। সবার বিরুদ্ধে কথা বলেছি আমি, কিন্তু আজ তুই কি করলি? প্রান্তিকের বিয়ের দিন নিয়ে পালিয়ে গেলি। একবারও ভাবলি না পরে কি হবে? কেন আসছিস সেখানে? বেরিয়ে যা তুই। আবির কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিয়াজ সাহেব এসে আবিরকে আরও দুটো ঘুষি দেয়। আবিরের জামার কলার টেনে ধরে, গাল টিপে রেখে বলে, শালা কুত্তার বাচ্চা, আমার মেয়ে কোথায়? ওকে কোথায় রেখেছিস? এখনই বের কর প্রান্তিকে। তোকে বিশ্বাস করে এই বাড়ির সব মানুষের প্রথম ভুল ছিল, যেটার মাসুল এখন দিতে হচ্ছে। প্রান্তির বাবা, আবিরের সাথে কেন এমন করছো? আমার তো কোনো সমস্যা নেই, তারা একে অপরকে ভালোবাসছে। যেহেতু ওরা পালিয়ে গেছে, তো এখন ওদেরকে বিয়ে করিয়ে দাও, মেনে নাও। ছেলে হিসেবে আবির তো খারাপ না, আর সে বড় চাকরিও করছে, তাহলে কি সমস্যা? চুপ করো তুমি। তুমি জানো কি বলছো? তোমাকে এখানে কে আসতে বলেছে? দেখো, এখন তারা পালিয়ে গিয়েছে, সবাই তা জানে। তুমি কি পারবে এখন তোমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে? সবাই কথা উঠাবে যে মেয়ে কার চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছিল। ভালো জায়গা কেন খারাপ জায়গাতে বিয়ে দিতে পারবে না তুমি? আর সবচাইতে বড় কথা হলো, আবিরের সাথেই তো প্রান্তি হ্যাপি থাকবে। তুমি যতই অন্য জায়গাতে বিয়ে দিতে চাও না কেন, প্রান্তি কখনো ভালো থাকতে পারবে না যদি না সে ওর মনের মানুষটাকে পায়। কেয়া বেগমের কথায় সবাই তখন চুপ হয়ে গেছে। নিয়াজও আবিরকে ছেড়ে দেয়। একটা সোফাতে গিয়ে বসে নিয়াজ মাথা নিচু করে বেশ কিছু সময় ধরে কেয়া বেগমের কথাগুলো ভাবতে থাকে নিয়াজ। তারপর উনি বলে, বেশ, মেনে নিলাম। ওদেরকে আজকেই এখানেই বিয়ে হবে, সবাইকে জানিয়ে দাও। এই অনুষ্ঠানেই বিয়ে পড়াবো ওদের। তারপর আবির প্রান্তিকে নিয়ে চলে যাবে এখান থেকে। আমি ওই মেয়ের আর ছেলের মুখ দেখতে চাই না। আবিরকে বলো প্রান্তিকে নিয়ে আসতে। যাক, ভালো হয়েছে মেনে নিছ। আবির বাবু, বল প্রান্তি কোথায়? গাড়িতে আছে, আমি গিয়ে নিয়ে আসি। বস এখানে, মন খারাপ করে থাকিস না। এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, আর চিন্তা নেই। কিছু সময় পর তোদের বিয়ে হবে, তাহলে মন খারাপ করে থাকবি না। ওকে বল প্রান্তি কোথায়? সে কি বয়ে ভিতরে আসেনি? কেয়া বেগমের কথা আবির কিছু বলল না। সে নিধির দিকে তাকিয়ে আছে। নিধির চোখে পানি টলমল করছে। কি থেকে যে কি হয়ে গেছে নিধিও যেন বুঝতে পারে না। সে কি করবে? যা দেখছে, যা শুনেছে, সে সব বাড়িতে বলে দিয়েছে। আবিরের চুপ থাকা দেখে রেহনা বেগম বলে, দাঁড়িয়ে আছিস কেন? যা, প্রান্তিককে নিয়ে আয়। তোকে দেখলে রাগ লাগছে, পালাবি তো আগে তোর বড় মাকে আমাকে বলতে পারতি। এভাবে কেন পালাবি? আমরা সেভাবে ব্যবস্থা করতাম। যা, প্রান্তিককে নিয়ে আয়। যা হবার তা তো হয়েই গেছে, এখন এক ভাবনার ভয়ে কিছু নেই। প্রান্তিককে ডাক দে। কেয়া, যা তো বৌমাকে নিয়ে আয়। আচ্ছা। আবির তখনও চুপচাপ দাঁড়িয়ে। এবার আহাদ সাহেব উঠে দাঁড়ায়, আবিরের পাশে এসে দাঁড়ালো। কেয়া বেগম ততক্ষণে পা বাড়িয়েছে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। তখনই আহাদ সাহেব বলে, ভাবি প্রান্তি নেই, সে আসেনি। কি মানে? কেন? আবির কোথায় রাখছে? প্রান্তি আসেনি কেন? তো আবির যে নিয়ে আয়, তাহলে জলদি বের হ। কেয়া ভাবি, প্রান্তি আর আসবে না। আবির গেলেও না, বাড়ির কেউ গেলেও আসবে না। মানে কি বলিস তুই? প্রান্তি আসবে না কেন? কি সমস্যা ওর? এখন তো সব মেনে নিচ্ছি, তাহলে ও না আসার কারণ কি? কারণ আছে। আহাদ সাহেব কথাটা বলে থামলেন। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। আহাদ সাহেব আবিরের হাত ধরে সামনে ধাক্কা দিয়ে সবার মাঝখানে পাঠিয়ে দেয়। তারপর বলতে শুরু করলেন, এই যে জানোয়ারটা কি করেছে জানো? এই জানোয়ারটা প্রান্তির ভালোবাসার মানুষের হাতে প্রান্তিকে তুলে দিয়ে আসছে। মানে হলো আবিরকে প্রান্তি ভালোবাসার নাটক দেখিয়েছে, ভালোবাসার নাটক করেছে সে। এতক্ষণে তো আমার ছেলেকে নিয়ে সবাই যাচ্ছে তাই বলেছে, কিন্তু কেউ জানে না প্রান্তি হলো আসল দোষী। আবিরকে সে প্রপোজ করেছিল, আবিরের কাছে কান্নাকাটি করত। আবির বলতো সে বিয়ে করতে রাজি না, কারণ সে আবিরকে ভালোবাসে। তাকে নিয়ে যেন এখান থেকে সে পালায়।
আবির তোমাদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু প্রান্তের পাগলামের জন্য সেটা পারেনি। নিয়াজ প্রান্তকে জোর করে বলে আবিরকে জানাতে পারেনি, তাই আবির প্রান্তিকে নিয়ে পালাতে বাধ্য হয়। তবে আবির কি চেয়েছিল জানিস? সে ঢাকাতে গিয়ে তোদের কল করে ডাকবে, সেখানে সবকিছু বুঝিয়ে বলে দেবে। কিন্তু তোর মেয়ে কি করেছে জানিস? গাড়ি থেকে নামতে তোর মেয়ে আবিরের কাছে ফোন দিয়ে তার বয়ফ্রেন্ডকে ডাকে। তার নাম রাতুল। প্রান্তি রাতুলকে জড়িয়ে ধরে বলে তাকে সে ভালোবাসে, আবিরের কাছ থেকে বলে তাকে সে ব্যবহার করে পালানোর জন্য। আবির ছাড়াই সে এত বড় কাজ করতে পারতো না। বিয়ের পর তো তোর মেয়েই পালাতো। আবিরকে তো ধন্যবাদ দেওয়া উচিত, অন্তত তোদের মান সম্মানটা কিছুটা হলেও বাঁচিয়েছে। যদি বিয়ের পর পালাতো কি হতো বল? তোর মেয়ের রিলেশন 3 বছর ধরে, তুই তো জানতে চাসনি কখনো তোর মেয়ের কি লাগবে। সে এমনিতেই পালাতো, কিন্তু আবিরকে সে তার কাজে ব্যবহার করেছে মাত্র। তোরা ভাবছিস আমি কিভাবে জানলাম এত কিছু? কালকে রাত থেকে তো আমি ছিলাম না এখানে। আমি জানতাম প্রান্তে আবিরকে নিয়ে পালাবে, কিন্তু হয় সেটা দেখার জন্য আমিও ওদের গাড়িতে লুকিয়ে গিয়েছিলাম। যখন প্রান্তি এমন কাজ করবে তখন আমি আবিরের থেকেও বেশি অবাক হয়ে যাই। তোর মেয়ে তো দেখি অনেক ভালো অভিনেত্রী, ভালো নাটক এবং ভালোবাসার নাটক এত সুন্দর করে করতে পারে, তুই নিজে দেখলে পাগল হয়ে যাবি। আগে নিজের মেয়ের ব্যাপারে জেনে নিবি, তারপর অন্য ছেলেকে দোষ দিবি। পারলে একবার খোঁজ নিয়ে আয় তোর মেয়ের। ও তোদের তো আবার বিশ্বাস নাও হতে পারে। এই নে, আমার ফোনে ভিডিও করেছি। প্রান্তি যখন রাতুলকে জড়িয়ে ধরেছিল সেই সব নিজেরাই দেখে নে। ছেলে দেখতে কেমন, তোর মেয়েকে কি কি করছে সব তোরা নিজেরাই দেখ। আহাদ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। সবাই ফোন দেখতে থাকে। আবিরও চলে আসে বাইরে, গালটা ওর অনেক ব্যথা করছে। তারপর সিফাতের কাছে আসে আবির। সেদিনের ঘটনা 2 দিন পার হয়ে যায়। সিফাত বসে ফোনে চ্যাট করছে শ্রেয়ার সাথে। আবিরকে দেখে ফোনটা পকেটে রেখে দেয়। আবির বলে, সিফাত, ঢাকাতে চলে যা, আমার এখানে কিছু কাজ আছে, সেটা শেষ করেই আমি আসব। কিন্তু আমি থাকি না। তুই তো শ্রেয়ার জন্য থাকবি, বুঝিস তো দোস্ত। আচ্ছা ঠিক আছে, থাক। আবির, এই দেখ নিধি। আবির সিফাতের কথায় সেদিকে তাকায়। অর্ণব আর নিধি একসাথে হাত ধরে হেঁটে বাইরে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির দিকে। সিফাত বলে, আমি জানি তুই নিধিকে ভালোবাসিস, কিন্তু কিছুই করার নেই বন্ধু। তাকে না হয় না পাবি, অন্তত তাকে মনের কথা জানতে পারিস। ভালোবাসতে তো দোষ নেই। দেখি দেখি কিছু নেই, যা প্রপোজ কর। যাবো এখনই? হ্যাঁ, সে না করে দিক, তবু জানিস এটা তো আসল কথা। পাওয়ার আশা না করে প্রপোজ করবি, দেখবি অনেকটাই ভালো লাগবে। সিফাতের কথায় আবির দৌড় দেয়। দ্রুত গেট খুলে আবির যখন দৌড়ানো শুরু করে, কারোর মাথার সাথে নিজের মাথার ধাক্কা লেগে পড়ে যায় আবির। কপালে হাত দিয়ে আহ বলে চিৎকার করে ওঠে। কে রে, কানা নাকি? চোখে টোকে দেখতে পায় না? আজও এভাবে এসে ধাক্কা দেওয়ার কি আছে? উফ, আমার কপালটাই মনে আলু হয়ে গেছে। কানার হাড্ডি। ওই আমি কানা নাকি নিজে কানা? চোখ দুটো মাথার পেছনে রেখে হাঁটলে যা হয়। ও, আপনি তো আবার হাঁটছিলেন না, দৌড়াচ্ছিলেন। যত সব মেজাজ খারাপ করে দেয়। এখন কি হবে? আমার কপাল ফুলে গেছে। যত সব ফালতু ছেলে, চোখ খুলে দৌড়ায়, বেটার দামড়া ছেলে। আবির হা করে সামনে তাকিয়ে আছে। সে খেয়াল করেনি কার সাথে ধাক্কা খেয়েছে। তাকিয়ে দেখে একটা মেয়ে পাশে লাগেজ আর ব্যাকপ্যাক পরে আছে, আর কপালের এক অংশ লাল হয়ে হালকা ফুলে গেছে। আবির দ্রুত উঠে দাঁড়ায়। মেয়েটার দিকে হাত বাড়িয়ে তাকে ওঠাতে চায়, কিন্তু মেয়েটা বলে, গেট আউট, ননসেন্স কোথাকার। ফেলে দিয়ে এখন উঠাতে চান? এসব ন্যাকামো আমার লাগবে না। ফালতু পদ দামড়া মার্কা ছেলে। বুড়ো বয়সে দৌড়ানোর শখ জেগেছে, মানুষ না দেখে দৌড়ায়। এই হ্যালো, কখন থেকে কিন্তু অপমান করে যাচ্ছেন। আপনিও কিন্তু আমাকে ধাক্কা দিয়েছেন। আপনার মতো আমি শুকনো দাঁড় কাক না যে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। যত সব ফালতু মশা মাছি। কোথা থেকে যে এইসব পাবলিক আসে, চোখে কালো চশমা দিয়ে আবার হাঁটে। আজব পাবলিক। আবির কথাগুলো বলে হাঁটা ধরে। মেয়েটা রাগে আরো লাল করে ফেলে ফর্সা মুখটা। পাশ কাটিয়ে আবির চলে যায়। মেয়েটা রেগে বলে, হোয়াট দ্য ফাও কথা? আমি মশা? আমার নাম মিশি। চুপ করেন তো, ঔষধের ভাঙা শেষি। আজ এরা হুর। হে ইউ, তোকে আমি। ফালতু মেয়ে। আবির আর দাঁড়ায় না, সেখান থেকে দ্রুত চলে আসে। মিশি নিচ থেকে একটা ঢিল তুলে আবিরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু আবিরের ধারে কাছেও পৌঁছায় না। তারপর
মিশি হলো নিশি ভাবির ছোট বোন, বিয়ের জন্য এসেছে এখানে, কিন্তু বিয়েই তো আর হচ্ছে না। তবে মিশির মেজাজটাই খারাপ হয়ে গেছে। কোথাকার কোন ছেলের সাথে মিশির এমন ধাক্কা, তারপর ঝগড়া। উফ, মিশি রেগে গিয়েছে। ওদিকে আবির নিধিকে খুঁজতে খুঁজতে চলে আসে অনেক দূর। নিধিকে এক জায়গাতে বসে থাকতে দেখে আবির। আবির গিয়ে সামনে দাঁড়ায়। নিধি আবিরের দিকে তাকালো। আবিরকে দেখে নিধি উঠে দাঁড়ালো। আবির মুখে হাসি ভাবে না বলল, নিধি, তোকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। আমি জানি তুই আমাকে পছন্দ করিস। তোর আমার প্রতি যে কেয়ারনেস, আমার প্রতি তোর যে আবেগ, সেগুলো আমি বোঝার চেষ্টা করেছি অনেক আগে। কখন খেলাম, কখন বাসায় আসলাম, কখন কি করছি, সব কিছুর খোঁজ খবর তুই নিয়েছিস সবার আগে। অসুস্থ হলে তুই পাশে সবসময় থাকতি। তোর আমার প্রতি যে আগ্রহ, যে কেয়ারনেস, সেটা আমাকে তোকে ভালোবাসতে বাধ্য করেছে। হ্যাঁ, ঠিকঠাকই শুনেছিস, আমি তোকে ভালোবাসি নিধি। তোকে কখনো এসব কথা বলবো বা বলতে হবে তা ভাবিনি, কারণ সবসময় মনে হতো এই তো আছিস আমার পাশে, সব সময় তো থাকবি, তাহলে ঘটা করে তোকে প্রপোজ কেন করতে হবে? আমি না এত কিছু ভাবি না, আমার তোকে ভালো লাগে। আমার কি দোষ বল? আমার মন যদি তোকে ভালোবাসে, আমার মন যদি তোকেই চায়, আমার মন যদি তোর সঙ্গ চায়, আমি কি করব? আমার অনুরোধ করেও তোকে চাই, আমার জোর করে হলেও আমি তোকেই চাই। চাই মানে চাই। এত কিছু উদাহরণ, এত কিছু করে এত পারফেক্ট হতে পারবো না। আমি তোকে যেভাবে আছি সেভাবেই চাই, ভালোবাসতে চাই, তোর সাথে থাকতে চাই। চল আমার সাথে। আবির কথাগুলো বলে নিধির হাত ধরল। নিধি মুচকি হাসতে থাকে। নিধির হাসি দেখে আবির খুশি হয়। আবির আরও কিছু বলতে যাবে, তখনই নিধি এক ঝটকাতে আবিরের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আবির অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে আছে। নিধি বলে, ভালোবাসা? কিসের ভালোবাসা? সবটা তোমার নাটক। আমি সেটা জানি, বুঝেছ? কেউ না জানলেও আমি তোমার নাটক বুঝতে পেরে গেছি। ভালোবাসো মানলাম, কিন্তু এতদিন কেন বলনি? কাউকে নিয়ে পালানোর পরে ভালোবাসি সেটা জানাতে আসছো? সে যদি তোমাকে ধোকা না দিত তাহলে তো এতক্ষণে তাকে নিয়ে সংসার করতে। আসছে আমাকে প্রপোজ করতে, যেই সে চলে গেছে অমনি আমাকে প্রপোজ করতে। মানে একটা বিষয় আছে না, আমও গেল ছালাও গেল, এমনটাই হয়েছে। তুমি প্রান্তিকে নিয়ে পালালে, ওটা আম ছিল, কিন্তু যখন দেখলে আমটা তোমার গাছের না, সে অন্য গাছের, তখনই দৌড়ে আমার কাছে আসলে যাতে ওই ছালাটা যেন না হারায়, তাই এসে প্রপোজ করছো। কিন্তু এসব হবে না, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি ভুল ছিলাম, তোমাকে কেয়ার করতাম, কিন্তু তুমি মূল্য দাওনি। দিবা কি করে? তোমার মন তো অন্য কারোর জন্য পড়েছিল। আমাকে জায়গা দেওয়ার মতো সেই মনে জায়গাও ছিল না। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে জাস্ট আমার বড় ভাই ছাড়া কিছুই মনে করিনি। আশা করি বুঝতে পারছো মিস্টার ভাইয়া। আবির নিধির থেকে এমন কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। নিধি আবিরের সামনে থেকে চলে যায়। আবির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। নিধি হন হন করে হেঁটে চলে যায়। আবির নিধির জায়গাতে বসলো। নিধি এভাবে কথা শোনাবে আবির একদমই তা বুঝতে পারেনি। সাইকো গ্যাংয়ের ছেলেরা সেদিনের টং দোকানের সামনে আসলো। চায়ের দোকানে এসে রিয়াদ প্রশ্ন করলো, ওই মামা, এখানে কয়দিন আগে যে পিক আপ ভ্যান আর কয়েকটা ছেলের ভেতরে যে ঝামেলা হলো, অ্যাক্সিডেন্ট করলো, সেদিনের ওই ঝামেলা আপনার মনে আছে? হ্যাঁ মামা, মনে আছে তো। ছেলেগুলো অনেক ভালো, ওই তো পাশের গ্রামেই থাকে। আমি তো ওদের চিনি, তবে বাড়ি চিনি না। তারা কে কি করে জানো? হ্যাঁ, তিনজনের কথাই জানি। তিনজনের খামারের বিজনেস আছে, আর বাকি একজনেরকে ঠিক চিনি না। আমি তাকে আগে কখনোই দেখিনি। মানে ওরা চারজন ছিল? হ্যাঁ, চারজনই তো রাস্তা থেকে একটা কার্টুনে পেঁচানো বক্স তুলে আমার দোকানের পিছনে যায়। তারপর আমার থেকে এই ছুরিটা নিয়ে ওরা পিছনে কী সব করছিল, পরে দেখি ধোঁয়া ওড়ে। তারপরে ওরা চলে যায়। দোকানের কথা শুনে রিয়াদরা পিছনে আসলো। খুঁজতে খুঁজতে এক জায়গাতে কিছু ছাই দেখতে পায়, আর পাশে সাদা কস্টেপের টুকরো পড়ে আছে। রিয়াদরা বুঝে যায় ওই ছেলেগুলো জানে বক্সে কী ছিল, আর ওরাই তাদের একটা পিক আপ ভ্যানের সব মাল হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। রিয়াদ আবার দোকানের কাছে আসে। আচ্ছা মামা, ওরা তোমার দোকানে আসে রোজ? হ্যাঁ মামা, সন্ধ্যার আগে আসে, একটু পরেই আসবে। আচ্ছা। রিয়াদ আর তার লোকেরা একসাথে দোকানের আশেপাশে বসে আবিরদের জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা হয়ে যায়, আবির আসে না। নেহাল, সাকিব আর সাজিদ তিনজন একসাথে টং দোকানে আসলো। বাইক দুটো রাস্তার একপাশে রেখে ওরা তিনজন বাইক থেকে নামলো। সাজিদ বলে, বন্ধু তোরা দোকানে বস, আমি একটু মাইনাস করে আসি।
ধুর হারামি, তোর কখন যে বাথরুম পাই নিজেও জানিস না। নেহালদের রেখে সাজিদ দোকান থেকে কিছুটা দূরে আসলো। বাইক থেকে নেমে বাথরুম করা শুরু করে। নেহালেরা তখন দোকানের ভিতরে প্রবেশ করে। সেদিনের সেই পিক আপের হেল্পারটি রিয়াদকে বলে, ভাই এই যে সামনে এই ছেলেটার সাথে আমার সেদিন কথা কাটাকাটি হয়, ওদের মধ্যে এই ছেলেটাই বেশি কথা বলেছিল। আরও একজন ছিল, কিন্তু সেই ছেলেটা হাবাগোবা, কোনো কথা বলেনি। সে এসব জানে না বললেই চলে, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, চলো ওদেরকে আজকে বোঝাচ্ছি সাইকো গ্যাং কি করতে পারে। হেল্পারটি নেহালকে দেখিয়ে দেয়। রিয়াদ সোজা দোকানের ভিতরে আসে। নেহালের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাদের পিক আপ ভ্যানের মালগুলো কোথায়? মানে কি বলেন আপনি? কিসের পিক আপ, কিসের মাল? জানিস না? দেখ, আবারও সুন্দরভাবে বলছি, মালগুলো কই রাখছিস, না হলে তোদের। ওই মিয়া কিসের কথা বলেন? কিসের পিক আপ? এসব কি কথা বলেন? রিয়াদ আর কিছু বলে না, কোমর থেকে চাকু বের করে। সোজা সাকিবের হাত থেকে রক্ত পড়া শুরু করেছে। সাকিব চিৎকার করে ও মা গো বলে ওঠে। নেহাল ভয়ে দোকান থেকে বের হয়, চিৎকার করে বলে,